দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েক মিলিয়ন মানুষ তীব্র তাপপ্রবাহে ভুগছে, যা স্কুলগুলি বন্ধ করতে বাধ্য করেছে এবং কৃষিকাজকে ব্যাহত করছে এবং হিট স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বাড়িয়েছে। 2024 সালের এপ্রিল থেকে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের কারণে ভারত, বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ এশিয়ার অনেক দেশকে প্রভাবিত করেছে। এপ্রিলে সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গরম থাকে, তবে এই মাসে তাপমাত্রা স্বাভাবিকভাবে বেশি হয়েছে। বেশ কিছু আঞ্চলিক তাপমাত্রার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে একাধিক মানুষের মৃত্যু হয়, একাধিক দেশে স্বাস্থ্য সতর্কতা জারি ও বিদ্যুৎ সমস্যা হয়। এপ্রিল মাসে এশিয়া অঞ্চল জুড়ে আবহাওয়া সাধারণত গরম থাকে এবং এশিয়ায় বর্ষার আগে গ্রীষ্মকাল আসে, যা শুকনো মাটিতে বৃষ্টি ফেলে দেয়। কিন্তু এই এপ্রিলে তাপমাত্রা এখন পর্যন্ত অস্বাভাবিকভাবে বেশি। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের মে মাসের একটি গবেষণায় দেখা গেছে যে ভারত ও বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে হিটওয়েভের সম্ভাবনা কমপক্ষে 30 গুণ বেশি হয়েছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার অনেক অঞ্চলে এপ্রিল মাসে তাপমাত্রা কমপক্ষে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে বাংলাদেশের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশে অনেক এলাকায় নিয়মিত লোডশেডিং হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশে হিট স্ট্রোকের ঘটনা বেড়েছে। ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক এম এ রহিম বলেন, তাপপ্রবাহ দেশের ধান ও ফল উৎপাদনে প্রভাব ফেলছে। তীব্র গরমের কারণে আর বিভিন্ন শ্রমজীবী মানুষের জীবন আরও কষ্টকর হয়ে পড়েছে। আর মানুষ অনেক গরমের কারণে ঘর থেকে বের হতে পারছে না। বাংলাদেশে এই সপ্তাহে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কিছু এলাকা তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে। এই সংখ্যাগুলি পুরোপুরি ক্যাপচার করে না যে কিভাবে চরম আর্দ্রতা তাপকে আরো খারাপ করে তোলে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী 72 ঘন্টার আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি আরো বাড়তে পারে। রাজধানী ঢাকার আর্দ্রতা ছিল 73%। ঢাকার মগবাজার এলাকার একজন রিকশা চালক নূর আলম বলেন, গরমের কারণে তার দিনে 5 থেকে 7 ঘন্টার কাজ 8 থেকে 10 ঘন্টায় নেমে এসেছে। তার উপার্জন অর্ধেক হয়ে গিয়েছে। তিনি সোমবার 500 থেকে 600 টাকা, প্রায় $5, তিনি স্বাভাবিক মজুরির প্রায় অর্ধেক উপার্জন করতে পারবে বলে আশা করেছিলেন। তিনি আরও বলেন, আমি আগে এমন গরম অনুভব করিনি। প্রতি বছর গরম হয়, কিন্তু এই বছর চরম। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 6টি শহরে তাপমাত্রা 44.44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে। 18 এপ্রিল নিউ দিল্লি 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। শ্রমিকদের পর্যাপ্ত পানি, জরুরি বরফের থলে এবং ঘন ঘন বিরতি দেওয়ার জন্য শ্রমমন্ত্রী সমস্ত রাজ্য এবং অঞ্চলে একটি পরামর্শ জারি করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপ নিয়ে উদ্বেগের কারণে 17 থেকে 22 এপ্রিলের মধ্যে রাজ্যের সমস্ত বিদ্যালয় ছুটি ঘোষণা করেন। একই সপ্তাহে ত্রিপুরা, ওড়িশার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানে অনেক জায়গায় তাপমাত্রা এপ্রিল মাসে 40 ডিগ্রির বেশি বা সমান রেকর্ড করা হয়েছিল। পাকিস্তানের জ্যাকোবাবাদের তাপমাত্রা 49 ডিগ্রি পৌঁছেছিল। মিশরের তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়েছে। গত বছর ছিল 1.5 শতাব্দীর মধ্যে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর এবং এশিয়া অঞ্চলটি একটি এল নিনো চক্রের মাঝখানে। এশিয়ায় গ্রীষ্মকালীন বর্ষা স্বস্তি আনবে, তবে এটি এখনো কয়েক সপ্তাহ দূরে। সোমবার থাইল্যান্ডের জাতীয় পূর্বাভাসে গরম থেকে খুব গরম আবহাওয়া বলা হয়েছিল। এই তাপ প্রবাহের কারণে থাইল্যান্ডের ব্যাংককে 0% বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। পৃথিবীর তাপমাত্রা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। এর কিছু কারণ আছে। প্রাকৃতিক কারণে জলবায়ুতে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন হয়, কিন্তু যে মাত্রায় এখন তাপমাত্রা বাড়ছে তা মানুষের কর্মকাণ্ডই প্রধানত দায়ী। কলকারখানা, যানবাহন আরও বিভিন্নভাবে যে হারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, মূলত জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জের মূল কারণ ধরা হয়। তাছাড়া গাছপালা নিধনও একটি বড় কারণ। জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ একটি দীর্ঘস্থায়ী এবং ব্যাপক পরিবর্তন, যার ফলে পৃথিবীর আবহাওয়ার স্বাভাবিক প্যাটার্ন ভেঙে যাচ্ছে। বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে গ্রিনহাউস গ্যাসের একটি সম্পর্ক আছে। এই পরিবর্তনের মূল কারণ হলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ও পানির বাষ্প, এই কয়টি বায়বীয় পদার্থগুলি গ্রিনহাউস গ্যাস বলা হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলো সূর্যের তাপকে ধরে রাখে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে অন্যতম একটি গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 19বিংশ শতকের তুলনায় 50% বেড়ে গিয়েছে। গত 2 দশকে বেড়েছে 12%। কারণ এরা পৃথিবীর একটি গ্রিনহাউস হিসাবে কাজ করে। গ্রিনহাউস হলো এক ধরনের ঘর, যা কিনা কাঁচ বা সেরকম স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি। সূর্যের আলো এই কাঁচ দিয়ে ঢুকে ঘরের ভিতরে তাপ বাড়িয়ে তোলে এবং এই তাপ ঘর থেকে বের হতে পারে না। শীতের দেশে এভাবে গ্রিনহাউস বানিয়ে
তার ভিতর বিভিন্ন সবজি ও ফুল গাছের চাষ করা হয়। গ্রিন হাউস গ্যাস পৃথিবীর জন্য এই কাছের ঘর হিসাবে কাজ করে। সূর্যের আলো যখন আসে, আলোর সাথে আসে তাপ ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে, যা কিনা পৃথিবীর গায়ে প্রতিফলিত হয়। পৃথিবীর সকল বস্তু যেখানে সূর্যের আলো এবং ইনফ্রারেড পড়ে, জায়গাগুলি আলো থেকে তাপ শোষণ করে এবং তাপমাত্রা বেড়ে যায়। এই কারণে সূর্যের আলোতে কিছু রাখলে তার তাপমাত্রা বাড়ে। এই যে তাপমাত্রাটি বাড়লো গ্রিন হাউস গ্যাসগুলোর কারণে, এই তাপমাত্রা পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে আটকে থাকে এবং এই কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। এই গ্যাসগুলি ইনফ্রারেড শোষণ করে নিজের তাপমাত্রা বাড়িয়ে তোলে এবং আয়নার মতো পৃথিবী থেকে বের হওয়া তাপকে নিচের দিকে প্রতিফলিত করে পৃথিবীর বায়ুমণ্ডলের নিচের ভাগে তাপমাত্রা বাড়িয়ে তোলে। এটি কোনো খারাপ কিছু নয়, কিন্তু কারণ গ্রিনহাউস গ্যাস না থাকলে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতো পৃথিবীর তাপমাত্রা এবং অনেক প্রাণী ও গাছের বেঁচে থাকা সম্ভব হতো না। কিন্তু আমাদের মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এই কারণে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর আগের থেকে বাড়ছে। মনে করেন পৃথিবীর একদিক সূর্যের আলো পেয়ে গরমে তেতে উঠলো, কিন্তু যখন সেই দিকটিতে রাত হবে এর তাপমাত্রা কমে যাওয়ার কথা। যদি দিনের বেলায় তাপমাত্রা হয়ে ওঠে 40 ডিগ্রি, রাতের বেলায় কমে 20 ডিগ্রিতে নামা উচিত। কিন্তু গ্রিনহাউস গ্যাসের পরিমাণ এখন বেড়ে গেছে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড। তাপমাত্রা কমে হয়তো নামবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। যেহেতু রাতের বেলা তাপমাত্রা বেশি কমেনি, পরের দিনগুলোতে সূর্যের আলোর প্রভাবে তাপমাত্রা আরও বাড়বে। এভাবে দিনের পর দিন বেড়ে চলছে পৃথিবীর তাপমাত্রা। আর একটি বড় কারণ দেশের তাপমাত্রা বেড়ে যাওয়ার, তা হলো সিএফসি গ্যাস, যেটা ফ্রিজ এসি থেকে বের হয়। সিএফসি বাষ্পায়িত হয়ে স্ট্রাটোস্ফিয়ারে প্রবেশ করে এবং ওজোন স্তরের ভাঙন ঘটায়। আসলে ওজোন হলো অক্সিজেনের 3টি পরমাণু দ্বারা গঠিত একটি অণু। ওজোন স্তরটি স্ট্রাটোস্ফিয়ারে পাওয়া যায়। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে 10 থেকে 50 কিলোমিটার 6 থেকে 30 মাইল ওপরে অবস্থিত। ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোনকে অক্সিজেনে বিয়োজিত করে। ওজোন গ্যাস নীলাভ বর্ণের, আষ্টে গন্ধযুক্ত। ওজোন গ্যাস আষ্টে গন্ধযুক্ত হওয়ার কারণে ট্রপোস্ফিয়ারের দূষণ ঘটালেও স্ট্রাটোস্ফিয়ারে পরিবেশকে তথা জীবকুলের অস্তিত্ব রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএফসি গ্যাসের মূল উপাদান ক্লোরিন। ক্লোরিন বায়ুমণ্ডলে আছে ওজোনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। আবার যখন ক্লোরিন মনোঅক্সাইড অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন পরমাণু ও অক্সিজেন উৎপন্ন করে। এভাবে ক্লোরিন মুক্ত হয়ে নতুন আরেকটি ওজোনকে আক্রমণ করে ভেঙে ফেলে। ধারণা করা হয় প্রতিটি ক্লোরিন পরমাণু অসক্রিয় হওয়ার আগে প্রায় 1 লাখ ওজোন অণুকে ধ্বংস করে। এভাবে ওজোন স্তর ক্রমান্বয়ে ক্ষয় হচ্ছে। ওজোন স্তর হলো পৃথিবীর স্ট্রাটোস্ফিয়ারের একটি অঞ্চল যেখানে ওজোন অণুর উচ্চ ঘনত্ব রয়েছে। এর প্রাথমিক কাজ হলো সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করা। ওজোন স্তর মানুষকে ইউভি রশ্মির বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, যা ত্বকের ক্যান্সার, ছানি এবং ইমিউন সিস্টেমকে ক্ষতি করতে পারে। ওজোন স্তর পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় এমন ইউভি রশ্মির বিকিরণের পরিমাণ কমিয়ে ইকোসিস্টেমকে রক্ষা করে। এটি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। ওজোন স্তর বায়ুমণ্ডলে তাপ শোষণ এবং আবার বিতরণ করে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। একটা জিনিস মনে রাখা দরকার, ওজোন স্তর কিন্তু অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে শোষণ করে পৃথিবীকে রক্ষা করে এবং জীবের বাসযোগ্য করার মতো একটি অনুকূল পরিবেশ বজায় রাখে। তাই ওজোন স্তরের ক্ষয় মানবজাতির জন্য বিরাট এক বিপর্যয় ডেকে আনবে। আর ওজোন স্তরের ক্ষয় হলে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে। আরও একটা কারণ আছে, এল নিনোর কারণেও পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যায়। এল নিনো একটি জলবায়ু ঘটনা যা এশিয়ায় উষ্ণ ও শুষ্ক পরিস্থিতি তৈরি করে। আপনি যদি ম্যাপে প্রশান্ত মহাসাগরকে দেখেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে আছে সাউথ আমেরিকা, আর অন্যদিকে দক্ষিণে আছে এশিয়া, অস্ট্রেলিয়া মহাদেশ। নর্মাল ওশান কারেন্ট এর কন্ডিশনে সাউথ আমেরিকা থেকে এশিয়ার দিকে যাওয়া স্ট্রং ট্রেড উইন্ডস পেরু কোস্টের দিকে গরম বাষ্পকে এশিয়ান অস্ট্রেলিয়া কোস্টের দিকে ঠেলে দেয়। এই কারণে পেরু কোস্টের দিকে গরম বাষ্প এশিয়া অস্ট্রেলিয়া কোস্টের ওপর এসে জমা হয়। পেরু কোস্টের দিকে গরম বাষ্প এশিয়া অস্ট্রেলিয়া কোস্টে আসার কারণে পেরু কোস্টে সাগরের পানি ঠান্ডা হয়ে ওপরে উঠে আসে। আর এই ঠান্ডা বাষ্পের কারণে পেরু কোস্টের ওপর হাই প্রেশার জোন তৈরি করে। অস্ট্রেলিয়া এশিয়া কোস্টে লো প্রেশার জোন তৈরি করে। পেরু কোস্টের হাই প্রেশার জোন থেকে অস্ট্রেলিয়া এশিয়া কোস্টে লো প্রেশার জোন পর্যন্ত মনসুন ওয়াইন্ড প্রবাহিত হয়। এল নিনোর সময় গরম বাষ্প পুশ করার জন্য ট্রেড উইন্ডস প্রেশার গ্রেডিয়েন্ট এর কারণে উইক হয়ে যায়। এর কারণে বাষ্প এশিয়া কোস্টে আসতে পারে না, আর এশিয়া কোস্টে লো প্রেশার জোন তৈরি হতে পারে না। এভাবে মনসুন ওয়াইন্ড এশিয়ার দিকে আসতে পারে না।
এজন্য এশিয়া মহাদেশে কম বৃষ্টি হয়। এই সময় আবহাওয়া অনেক গরম থাকে। এই অসহনীয় গরমের মধ্যে ঘরে বসে থাকা অনেক কষ্টের। আবার কর্মজীবী ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে ঘরের বাইরে বের হতে হয়। কোনো বিকল্প ব্যবস্থা নেই। কিন্তু কিছু কিছু কাজ করলে এই কাঠফাটা গরমে অনেকটা স্বস্তি পাওয়া যায়। অন্য কোনো সমস্যা না থাকলে দিনে 2 থেকে 3 বার গোসল করলে প্রচণ্ড গরমে একটু শান্তি পাওয়া যায়। পাশাপাশি পানি জাতীয় অন্যান্য পানীয় যেমন লেবুর রস, ডাবের পানি, লাসি ইত্যাদি পান করা যেতে পারে। স্কিনের যত্ন বা ঘাম থেকে বাঁচতে বাইরে থেকে বের হবার সময় অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। আরামদায়ক হালকা পোশাক পরতে হবে। এক্ষেত্রে হালকা রঙের সুতি কাপড় বেশ কাজের। টাটকা ফল খাওয়া যেতে পারে। এর মধ্যে তরমুজ, শসা, জাম ইত্যাদি। বেশি প্রয়োজন না থাকলে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাইরে না বের হয় ভালো। এই সময়ে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে।